নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, দেখতে পাচ্ছেন বিরাট বড় মুভমেন্ট আসছে। এই শুরুর সময়ই গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং তারপরে যদি দেখেন প্রায় 48,846-এর কাছাকাছি নেমে গিয়েছিল, যেটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে প্রায় 600 পয়েন্ট নিচে, এবং তারপরে আবার রিকভারি দেখিয়েছিল এবং তারপরে আবার আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে। এবং তারই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজিট এতে এই মুহূর্তে 1.14% ডাউনফল দেখা যাচ্ছে। এবং যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এটা কিন্তু টানা 3 দিন নিচের দিকেই পড়ছে। যদি 5 দিনেও দেখেন, এরকম টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন এই অল্প সময়ের মধ্যেই প্রায় কিন্তু 4.5%-এর কাছাকাছি পড়ে গেছে। আর এই নাসডাক কম্পোজিট পড়ছে কিসের কারণে? এর পেছনে যে কারণ সেটা হচ্ছে এআই। তো এর আগের দিনে একটা এআই যে অ্যানথ্রোপিক, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তবে আজকে যে পড়ছে এটা কিন্তু অন্য কারণে পড়ছে। প্রথমত যদি কথা বলি, গুগলের যে শেয়ার দেখতে পাচ্ছেন, এই আলফাবেট আইএনসি, মানে এটা গুগলের পেরেন্ট কোম্পানি, এখন এই 2.14% পড়ে গেছে। তবে শুরুতে দেখতে পাচ্ছেন কতটা ডাউন হয়েছিল, এখন তো 326-এ চলছে। এই ওপেন হয়েছিল 313-এর কাছাকাছি, মানে অনেকটা ডাউন হয়েছিল। তো এই গুগলের শেয়ারটা কি কারণে পড়েছে? এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে আর্নিং, সেটা তো মার্কেটের যে প্রজেকশন সেটাকে বিট করেছে, কিন্তু কোম্পানি প্রচুর পরিমাণে টাকা এই এআই এ ইনভেস্ট করতে চলেছে। আর মার্কেট যখনই এই এআই রিলেটেড ইনভেস্টমেন্টের খবর শুনছে, তখনই একটু ভয় পাচ্ছে, কারণ অনেক ইনভেস্টর এখন এআইটাকে এড়িয়ে চলছে এবং যে সমস্ত কোম্পানি এই এআই এ ইনভেস্ট করছে তাদের শেয়ার কিন্তু কিছু বেচছে। কারণ দেখুন, ইনভেস্টররা কিছুটা ভয় পাচ্ছে, এই এআই সেগমেন্টে প্রচুর টাকা তো ইনভেস্ট করে দিচ্ছে, ধরুন তারপরে সেই এআই সেভাবে চললো না। একটা উদাহরণ নিন, যে এআইটা 100 টাকা খরচ করছে, কিন্তু ধরুন সেখান থেকে টাকা উঠলো 80 টাকা, এটাই হচ্ছে ভয়। এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন মাঝে মাঝে দেখতে পাচ্ছেন বিভিন্ন এআই চলে আসছে। তো এখন যারা এই এআই এ ইনভেস্ট করছে, হতে পারে এর পরবর্তীকালে সেই যে এআই সেটার কোনো কাজেই লাগবে না, নতুন কোনো অ্যাডভান্স এআই চলে আসবে। তো এসব কিছুর কারণেই এই এআই রিলেটেড কোম্পানিগুলোতে প্রেসার দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই অ্যাডভান্স মাইক্রো ডিভাইস, এটাও এই চিপ তৈরি করে এবং যার চিপ এই এআই এ ব্যবহার হয়, 3.30% পড়েছে। তারপরে এই কোয়ালকম, তো এটার নাম অনেকেই শুনেছেন। এই ফোনের যে প্রসেসর হয়, এই কোয়ালকম স্ন্যাপড্রাগন, সেটা কিন্তু এই কোম্পানি তৈরি করে থাকে। তো এখানে প্রায় 8.5%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। এই কোম্পানি বলছে এই মেমোরি প্রবলেম দেখা যাচ্ছে, মানে মেমোরি শর্টেজ দেখা যাচ্ছে, কারণ এই কোম্পানির যে প্রসেসর সেগুলোর দাম অনেকটা বেশি এবং সেখানে বিভিন্ন যে লো এন্ড লো মার্জিন বাজেট ফোনগুলো রয়েছে, সেগুলোতে এই যে র্যাম, সেটা ব্যবহার করা সম্ভব হয়ে উঠছে না। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই এআই রিলেটেড ভয়ের জন্য যারা এই মার্কেটে হেজ করে রেখে দিয়েছিল, তারাও সেই প্রফিট তুলে নিয়েছে, প্রায় $24 বিলিয়ন প্রফিট করে নিয়েছে। আর এই এআই সফটওয়্যারের মোট যে মার্কেট ভ্যালু, সেটাই কদিনে পড়েছে $1 ট্রিলিয়ন, এবং সেখানে 4 ভাগের 1 ভাগ প্রফিট এই যে শর্ট সেলাররা তারা করে নিয়েছে। আর বিশেষ করে কোন কোম্পানিগুলোতে বেশি শর্ট সেলিং করছে দেখতে পাচ্ছেন, টার্গেটিং কোম্পানিজ দ্যাট অফার বেসিক অটোমেশন সার্ভিস দে বিলিভ নিউ এআই টুল ক্যান ইজিলি রেপ্লিকেট। মানে এমন কিছু কোম্পানি রয়েছে যারা বর্তমানে এই বেসিক যে অটোমেশন, মানে খুব সহজ যে অটোমেশন, সেগুলো প্রোভাইড করে থাকে, যেগুলো ভবিষ্যতে নতুন কোনো এআই টুল খুব সহজেই করে ফেলতে পারবে। সেই শেয়ারগুলোতে কিন্তু বেশি শর্ট সেলিং করা হচ্ছে। তারপরে গ্লোবাল মার্কেটেও দেখতে পাচ্ছেন পতন দেখা যাচ্ছে। এই ড্যাক্স, এটা 0.63% ডাউন হয়েছে। তারপরে ফুটসি, এটা 0.90% পড়েছে। তারপরে ক্যাক 40, এটা পড়েছে 0.29%। ইউরো স্টক, এটা 0.66% পড়েছে। এরপরে যদি জাপানের মার্কেটের কথা বলি, নিক্কেই 225 দেখতে পাচ্ছেন 0.28% পড়েছে। তো আগামীকাল সকালে অবশ্যই এই যে নিক্কেই, এটাকে একবার চেক করে নেবেন, কারণ এরকম খবর আসছে যে ডোনাল্ড ট্রাম্প এই জাপানের সঙ্গে খুব তাড়াতাড়ি এই যে ট্রেড ডিল, সেটা করে ফেলতে পারে। এরপরে একবার এরিয়ারগুলো দেখে নেবো। যদি দেখেন গ্লোবাল মার্কেটে তো পতন দেখা যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ার যে এরিয়ারগুলো, সেখানে সেরকম পতন নেই, কারণ এর আগের দিনেই বলেছিলাম ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো সেভাবে কিন্তু এআই এ ইনভেস্টও করছে না। এই ইনফোসিসের এরিয়ার, এটা 0.15% পড়েছে এবং এই উইপ্রো এরিয়ার, এটা একদম ফ্ল্যাট। তো এগুলো কিছুই পতন নয় বলতে পারেন এই গ্লোবাল মার্কেটের তুলনায়। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার, এটা 0.08% ওপরে রয়েছে। এইচডিএফসি ব্যাংক, এটা 0.24% ওপরে। ডক্টর রেড্ডি ল্যাব, এটা একদম ফ্ল্যাট রয়েছে। এবং যদি যাত্রা অনলাইনের কথা বলি, এটা 4.5%-এর কাছাকাছি পড়েছে। আর এই গিভ নিফটি, এটা কিরকম কি সংকেত দিচ্ছে? এই গিভ নিফটিতে কিন্তু একটু ভয়ের চিহ্নই দেখা যাচ্ছে। এই গিভ নিফটি বর্তমানে কিন্তু প্রায় 150 পয়েন্ট নিচে পড়ে রয়েছে। তবে যতক্ষণ না আমাদের এই নিফটি 50 এই 25,500-র নিচে নামছে, ততক্ষণ কিন্তু সেরকম ভয়ের কিছু নেই মার্কেটে। তবে যদি 25,440 ব্রেক করে যায়, তাহলে কিন্তু একটা বড় ডিপ আসতে পারে। এরপরে বহু কোম্পানি Q3 নাম্বার পেশ করেছে, সেগুলো দেখে নেবো। এই মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিতে কিসে কাজ করে থাকে? এই ডিফেন্স সেগমেন্টে কাজ করে থাকে। বিভিন্ন যে ওয়ারশিপ হয়, নর্মাল শিপ, তার সঙ্গে সঙ্গে যে সাবমেরিন, এইগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। এবারে এই কোম্পানির নাম্বার কেমন এলো? যদি কোম্পানির সেলসের কথা বলি, 3144 কোটি সেলস বেড়ে হয়েছে 3601 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি এসেছে। এবং যদি নেট প্রফিটের দিকে বলি, নেট প্রফিটও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বাড়া। যদি ইয়ারলি কথা বলি, 807 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 880 কোটি, এবং এর আগের কোয়ার্টারে নেট প্রফিট কত ছিল? 749 কোটি। তবে এই যে অপারেটিং প্রফিট মার্জিন, এটা কিন্তু ইয়ারলি সামান্য ডাউন হয়েছে, 26% থেকে পড়ে হয়েছে 25%। মানে রেভিনিউ
রেভিনিউ, প্রফিট এগুলো ভালো পরিমাণে বেড়েছে এবং এই মার্জিনে সামান্য প্রেসার দেখা গেছে। তবে আরও একটা ভালো জিনিস যে এই কোম্পানিটা 7.5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। আর এই ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড ডেট কবে রয়েছে? এই 13 ফেব্রুয়ারি 2026। আর এই ডিভিডেন্ডটা এই 7 মার্চের মধ্যে পেমেন্ট করে দেওয়া হবে। তারপর একটি কোম্পানি যথার্থ হসপিটাল অ্যান্ড ট্রমা কেয়ার সার্ভিসেস লিমিটেড। যদি এখানে কোম্পানির নাম্বারের কথা বলি, এই রেভিনিউ ওয়াইজ খুব ভালো একটা নাম্বার পেশ করেছে 219 কোটি থেকে। এই যে রেভিনিউ এটা বেরোয়েছে 320 কোটি। এর আগের কোয়ার্টারে এটা ছিল 279 কোটি। মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি বেসিস দুটো দিক থেকেই কোম্পানির যে সেলস এটা বেড়েছে। এবং যদি তারপরে নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিটও বেড়েছে। ইয়ারলি 30 কোটি থেকে বেড়ে হয়েছে 43 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 41 কোটি। এই কোম্পানিরও নাম্বার মোটামুটি ভালোর দিকেই এসেছে। তারপরে কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড, রেলওয়ে সেক্টরে কাজ করে একটি কোম্পানি। এইখানে কোম্পানি একটু হতাশ করেছে। যদি এই সেলসের কথা বলি, ইয়ারলি তো কিছুটা বেড়েছে, 4,567 কোটি থেকে বেড়ে হয়েছে 4,684 কোটি, কিন্তু কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন ডাউন হয়ে গেছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, সেভাবে বাড়েনি। এই 312 থেকে মাত্র 12 কোটি বেড়ে হয়েছে 324 কোটি। তবে কোয়ার্টারলি যদি দেখেন অনেকটাই কিন্তু বেড়েছে। তো একটা মিক্স নাম্বার এই কোম্পানি পেশ করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা 1 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। আর এই 1 টাকা করে ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড ডেট কবে রাখা হয়েছে? এই ফেব্রুয়ারির 11 তারিখটাকে। তারপরে এই হিন্দুস্তান কপার লিমিটেড, তো শর্ট টার্মে খুব ভালো একটা র্যালি এই কোম্পানি দেখিয়ে দিয়েছে। 6 মাসেও দেখতে পাচ্ছেন 150%-এর কাছাকাছি, 1 মাসেও 8%। তো এই টপ লেভেল থেকে পড়ে যাওয়ার পরেও প্রায় 8% কিন্তু বাড়া রয়েছে, কারণ এই কপার, সিলভার এইগুলোর প্রাইস বাড়ছে। এবং সেই কারণে এই কোম্পানির যে নাম্বার এটা দেখো ইন্টারেস্টিং হবে। কেমন পেশ করেছে কোম্পানি নাম্বার? এই সেলসের ফ্রন্টে দেখতে পাচ্ছেন প্রায় ডবল হয়ে গেছে। এই 328 কোটির সেলস ইয়ারলি বেড়ে হয়েছে 687 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 63 কোটির নেট প্রফিট এটাও প্রায় ডবলের থেকে বেশি এসেছে। 156 কোটির নেট প্রফিট এই কোম্পানি পোস্ট করেছে। এরপরে ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে কাজ করা কোম্পানি ভাটেক ওয়াব্যাক লিমিটেড। এই কোম্পানির যদি নাম্বারের কথা বলি, বিগত কয়েকটা কোয়ার্টারে মোটামুটি ভালো নাম্বারই পেশ করছে। এই সেলস 811 কোটি থেকে বেড়ে হয়েছে 961 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। তারপরে এখানে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 98 থেকে বেড়ে হয়েছে 122 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। তারপরে এই অপারেটিং প্রফিট মার্জিন এটাও বেড়েছে 12% থেকে বেড়ে হয়েছে 13%। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 70 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 91 কোটি। এবং এর আগের কোয়ার্টারে নেট প্রফিট কত ছিল? 85 কোটি। তো প্রতিটা বেসিসে এই কোম্পানির যে নাম্বার সেটা স্ট্রং এসেছে। এরপরের কোম্পানি KNR কনস্ট্রাকশন লিমিটেড। এইখানে কোম্পানির সেলস ডাউন হয়ে গেছে। ইয়ারলি 848 কোটি থেকে পড়ে হয়েছে 743 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 646 কোটি, মানে ইয়ারলি অনেকটাই ডাউন। তারপরে এই অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন 256 থেকে পড়েছে 167 কোটি। এবং যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, দেখতে পাচ্ছেন এই ইয়ারলিও ছিল 30%, এর আগের কোয়ার্টারেও ছিল 30%। সেখান থেকে এই যে অপারেটিং প্রফিট এটা কমে হয়েছে মাত্র 22%। তো খুবই খারাপ অপারেটিং প্রফিট মার্জিন এই কোম্পানি পোস্ট করেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিট তো হাফের থেকেও বেশি কমে গেছে। এই 248 কোটি থেকে পড়েছে 103 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 105 কোটি। তো মোটামুটি প্রতিটা প্যারামিটারই কোম্পানির যে নাম্বার সেটা খারাপ। এর পরের কোম্পানি নাইকা। তো যদি কোম্পানির চার্ট প্যাটার্ন দেখেন, ওই জবে থেকে আইপিও এসেছিল তারপর থেকে নিয়মিতই পড়ছিল এবং তারপরে একটা সময় আস্তে আস্তে কিন্তু রিকভারি মোডেই চলছে এবং কোম্পানি নিয়মিত ভালো নাম্বারই পেশ করে যাচ্ছে। যদি এবারেও নাম্বারের কথা বলি, খুবই স্ট্রং নাম্বার এই কোম্পানি পেশ করেছে। এই সেলস 2267 কোটি থেকে বেড়ে হয়েছে 873 কোটি, যেটা কোয়ার্টারলি অনেকটা বেশি। এই অপারেটিং প্রফিট 141 কোটি থেকে বেড়ে হয়েছে 230 কোটি, এটাও অনেকটা বেশি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে নেট প্রফিট যেটা ছিল 26 কোটি, এইখান থেকে অনেকটা পরিমাণে বেড়ে হয়েছে 68 কোটি। এবং যদি কোয়ার্টারলিও দেখেন, এই 33 কোটি থেকে বেড়ে হয়েছে 68 কোটি, কোয়ার্টারলিও কিন্তু প্রায় ডবল। তো খুবই স্ট্রং নাম্বার বলবো এটা। এরপরে ডাটা প্যাটার্ন ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানি কেমন নাম্বার পেশ করেছে? কোম্পানিটা মূলত ডিফেন্স সেক্টরে কাজ করে থাকে। এইখানে কোম্পানির যে সেলস এটা দেখতে পাচ্ছেন 117 কোটি ছিল, সেখান থেকে বেড়েছে 173 কোটি, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়েছে, প্রায় হাফের কাছাকাছি। তবে তারপরে কোম্পানি এই যে খরচা এর আগের কোয়ার্টারের তুলনায় অনেকটাই কন্ট্রোল করেছে। এর আগের কোয়ার্টারে 239 কোটির খরচা, সেখান থেকে খরচা কমিয়ে ফেলেছে 93 কোটি করেছে। সেই কারণে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি দুটো জায়গাতেই ইমপ্রুভ করেছে। এই 81 কোটির অপারেটিং প্রফিট এসেছে এবং তার সঙ্গে সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন বাড়া রয়েছে, কারণ খরচাটা কমেছে। এই বর্তমানে 47% অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, এই 45 কোটি থেকে নেট প্রফিট বেড়ে হয়েছে 58 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 49 কোটি। মানে রেভিনিউ ওয়াইজ এবং তার সঙ্গে সঙ্গে প্রফিট ওয়াইজ সব জায়গাতেই এই যে নাম্বার সেটা ভালোর দিকেই এলো। এরপরে কেনস্টেক ইন্ডিয়া লিমিটেড। তো যদি কথা বলি, রিসেন্টলি এই স্টকটা অনেকটাই পড়েছিল, তো বিভিন্ন কন্ট্রোভার্সির মধ্যে ছিল। এই সিটি গ্রুপ এই কোম্পানি নিয়ে বিভিন্ন কনসার্ন জারি করেছিল। এই টপ লেভেল থেকে যদি দেখেন, মোটামুটি এখনো দেখতে পাচ্ছেন প্রায় অল্প দিনের মধ্যেই 52%-এর কাছাকাছি এই কোম্পানি ডাউন হয়ে গেছে। একসময় দেখতে পাচ্ছেন কোম্পানিটা প্রায় 7,500-এর উপরে চলছিল। এই কোম্পানি কেমন নাম্বার পেশ করেছে? কোম্পানির যে সেলস এটা 661 কোটি থেকে বেড়ে হয়েছে
4 কোটি, যেটার আগের কোয়ার্টারে কত ছিল 906 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 66 কোটির নেট প্রফিট বের হয়েছে 77 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 121 কোটি। তো একটা অ্যাভারেজ নাম্বার এই কোম্পানি পেশ করেছে। এই ইয়ারলি এই প্রফিট বাড়লেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ডাউন। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান সেটাকে কিন্তু এই কোম্পানি সব দিক থেকে মিস করে গেছে। যেখানে রেভিনিউ এসেছে 804 কোটি, সেখানেই মার্কেটের অনুমান ছিল 990 কোটি আসবে। তারপরে এই এবিটা এটা এসেছে 119 কোটি, এইখানে মার্কেটের অনুমান ছিল 157 কোটি আসবে। এবং এই প্রফিট যেটা এসেছে 76 কোটি, এইখানে মার্কেটের অনুমান ছিল 108 কোটি আসবে। তারপরে ফিজিক্স বালা লিমিটেড, এই কোম্পানি কিন্তু এবারে ভালো নাম্বার পেশ করে দিয়েছে। কোম্পানি সেলস এটাই 810 কোটি থেকে বের হয়েছে 1082 কোটি, কোয়ার্টারলিও কিছুটা বাড়া। এই অপারেটিং প্রফিট মার্জিন এটাই কোয়ার্টারলি কিছু বেড়েছে 17% থেকে বেড়ে 22%। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 77 কোটি থেকে বের হয়েছে 102 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 70 কোটি। আর যে কোনো কোম্পানির নাম্বার সেটা ভালোর দিকেই আসুক বা খারাপ দিকেই আসুক, সবসময় কিন্তু কোম্পানির যে নাম্বার সেটা অ্যাভারেজ হিসেবে দেখবেন। মানে শুধুমাত্র একবার নাম্বার ভালো এলো বলে সেই কোম্পানিতে চোখ বুজে টাকা ঢেলে দিলেন, এটা কিন্তু একদমই উচিত নয়। কোম্পানি নতুন লিস্ট হয়েছে, আরো দেখুন কিছু কোয়ার্টার কোম্পানি কিরকম কি নাম্বার পেশ করছে, তারপরে যদি মনে হয় তারপরে অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন। এরপরের কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানিরও নাম্বার খুবই স্ট্রং মনে হবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেলস 1,94,014 কোটি থেকে বেড়ে 2,05,157 কোটি, কোয়ার্টারলিও বেশি। তারপর এখানে অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন 7,573 কোটি থেকে বেড়ে 22,745 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 2,147 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 13,502 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 8,191 কোটি। তো এর আগে দেখতে পেয়েছিলেন বিভিন্ন যে এলপিজি কোম্পানিগুলো তারাই সরকারের তরফ থেকে বড় কম্পেনসেশনও পেয়েছিল। তো আরো কিছু কারণ রয়েছে যেই কারণে কোম্পানিগুলোর প্রফিট এত বেশি এসেছে। এর পরের কোম্পানি হিরো মোটরকর্প লিমিটেড, এই রেভিনিউর দিক থেকে কোম্পানির যে নাম্বার সেটা স্ট্রং, 10,260 কোটি থেকে বেড়ে হয়েছে 12,487 কোটি, কোয়ার্টারলিও দেখতে পাচ্ছেন বেশি এসেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 1108 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 1275 কোটি। তো এই নাম্বারও মোটামুটি ভালোর দিকে এসেছে বলবো। আর যদি আগামীকালের কথা বলি, আগামীকালও কিছু কোম্পানি নাম্বার পেশ করবে। যদি বড় বড় কিছু কোম্পানি দেখে নিই, যেমন এই টাটা স্টিল রয়েছে, তারপরে এই এমআরএফ রয়েছে, সিডি সিমেন্ট রয়েছে, সান টিভি নেটওয়ার্ক রয়েছে, এই বোসের নাম দেখা যাচ্ছে, তারপরে এই সিমেন্স রয়েছে, তারপরে এই কল্যাণ জুয়েলার্স, লেমন ট্রি হোটেলস এবং সোনাটা সফটওয়্যার। এবং এর সঙ্গে সঙ্গে আরো বহু কোম্পানি আগামীকাল নাম্বার পেশ করতে চলেছে। এরপর একটি কোম্পানি সুবেক্স লিমিটেড, কোম্পানির জন্য বিরাট বড় পজিটিভ খবর আসছে। কি খবর? এইখানে দেখতে পাচ্ছেন এই সুবেক্স এই কোম্পানিটা এই নর্থ আমেরিকার এআই এক্সপার্টের সঙ্গে একটা স্ট্র্যাটেজিক ডিল সাইন করেছে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কিছু কাজ এই কোম্পানি করবে। এরপরে বিভিন্ন কমোডিটি মার্কেটগুলো একবার দেখে নেবো। যদি সিলভারের কথা বলি, বিরাট বড় ওঠাপড়া দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছিলেন এই 2,30,34 নামার পরে প্রায় 2,80,000 পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকে আবার আস্তে আস্তে এই 2,40,000 কাছাকাছি পৌঁছে গেছে। এই 9% কাছাকাছি পড়েছে এবং টাকার হিসাবে দেখতে পাচ্ছেন 25,000 টাকার কাছাকাছি একদিনে পড়ে গেছে। এবং যদি 5 দিনে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভলিটিলিটি সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই 2,26,000 কাছাকাছি লো লাগিয়ে দিয়েছিল, তারপরে সেখান থেকে বাড়তে বাড়তে এই 2,90,000 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আবার তারপরে দেখতে পাচ্ছেন আবার এই 2,32,000 আজকের দিনে কিন্তু টাচ করেছিল। এখানে 2-3 দিনের ব্যবধানে প্রায় কিন্তু 60,000 টাকার কাছাকাছি ওঠাপড়া দেখা যাচ্ছে। তবে নিচুর লেভেলে দুখানা বটম ক্রিয়েট হলো। এরপরে যদি একটু র্যালি ধরে তাহলে কিন্তু একটা বড় রিকভারি আসতে পারে। এবং এরই সঙ্গে সঙ্গে যদি গোল্ডের কথা বলি, এই গোল্ডও দেখতে পাচ্ছেন কখনো সবুজে চলছে, কখনো আবার লালে চলে আসছে। এটাও যদি মোটামুটি টপ থেকে দেখেন, দেখতে পাচ্ছেন এক সময়ের হাই কত ছিল, এই 1,54,000 বলতে পারেন। আর সেখানে আজকের দিনের লো কত, 1,49,000, মানে মোটামুটি 3,500 পয়েন্টের কাছাকাছি কিন্তু এই গোল্ডে ওঠাপড়া দেখা যাচ্ছে। আর যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি, খুবই খারাপ অবস্থায় ক্রিপ্টো মার্কেটে দেখা যাচ্ছে। যদি এখানে বিটকয়েনের কথাই বলি, বিটকয়েন দেখতে পাচ্ছেন এই 8.34% আজকের দিনেও পড়েছে, এই 66,000-এর কাছাকাছি চলে এসেছে। যদি কিছুদিন আগেই দেখেন এই যে বিটকয়েন, এটাই 1,22,000-এর উপরে চলছিল। দেখুন যে অ্যাসেট ক্লাস যেভাবে বাড়বে, মানে যত তাড়াতাড়ি বাড়বে, সেই অ্যাসেট ক্লাসে যে পতন সেটাও তত তাড়াতাড়ি আসবে। আর ধরুন কোনো স্টক বা কোনো অ্যাসেট ক্লাস একদম আস্তে আস্তে ওপর দিকে উঠছে, তো সেটা যখন পড়বে সেটা কিন্তু আস্তে আস্তেই পড়বে। তো এরকমটা কিন্তু সব অ্যাসেট ক্লাসেই দেখা যায়। যেমন দেখতে পাচ্ছেন গোল্ড এবং সিলভারেও যত তাড়াতাড়ি বেড়ে গিয়েছিল তত তাড়াতাড়ি পড়ছে, সেরকমই এই বিটকয়েন এখানেও অল্প সময়ে একটা বড় র্যালি এসেছিল, তো এখানেও কিন্তু পতন দেখা যাচ্ছে। এরকম টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রায় 45-46% উড়ে গেছে। আর এই ইথেরিয়াম, এখানে তো আরো খারাপ অবস্থা দেখা যাচ্ছে। এই $2,000 যে লেভেল সেটাও ভেঙে ফেলেছে এবং এটাও যদি দেখেন এরকম টপ লেভেল থেকে প্রায় 60% কিন্তু পড়ে গেছে। তো এই ক্রিপ্টো মার্কেট, এই ধরনের যে মার্কেটগুলো, সেইগুলো কিন্তু অনেক বেশি ভোলেটাইল হয়, তো সেরকমই এখানে দেখা যাচ্ছে। আর এরপরে যদি ক্রুড অয়েলের কথা বলি, এই ক্রুড অয়েলের অবস্থা কেমন রয়েছে, এই ক্রুড অয়েলও আজকের দিনে পতন দেখা যাচ্ছে। WTI ক্রুড এটা প্রায় 2.5%
পার্সেন্ট পড়া, এবং এই ব্রেন্ট ক্রুড এটাও পড়েছে 2.74%। আর এরপরে রাশিয়ার তরফ থেকে কিছু বয়ান এসেছে। কি বয়ান এসেছে? তো এই ক্রুড অয়েলের যে ব্যাপারটা সেটা নিয়ে প্রবলেম দেখা যাচ্ছিল, কারণ ট্রাম্প এই ইন্ডিয়াকে বারণ করছে, এবং এই রাশিয়া তাদের তরফ থেকে বলছিল যে ইন্ডিয়ার তরফ থেকে কোনো ক্ল্যারিফিকেশন তাদের কাছে যায়নি। তো এখন রাশিয়া এরা এই বয়ান দিয়ে দিয়েছে যে ইন্ডিয়া ফ্রি টু বাই অয়েল ফ্রম এনি সোর্স, মানে ইন্ডিয়ার কাছে পুরো স্বাধীনতা রয়েছে যে তারা কোথা থেকে তেল কিনবে সেটা ঠিক করার। মানে ইন্ডিয়া চাইলে বর্তমানে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে পারে বা এই রাশিয়ার থেকে তেল কেনা চালিয়েও যেতে পারে, মানে তাদের দিক থেকে কোনো চাপ নেই, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ট্রাম্পের এই যে ক্লেম যে আমাদের ইন্ডিয়া রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দিয়েছে, সেই ক্লেমটাকেও কিন্তু এই যে রাশিয়া তারা রিজেক্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন, রিজেক্ট ট্রাম্পস ক্লেম। তো এগুলোই কিছু খবর ছিল, এবং এই ভিডিও শেষ করার আগে একবার এই আমেরিকান মার্কেটগুলো দেখে নিই। এই ডাউ জোন্স এখনো প্রায় 1% নিচে রয়েছে, এবং যদি নাসডাকের কথা বলি, এই নাসডাকে 1.13% ডাউনফল এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।